ভ্যাটিকানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইতিবাচক বৈঠক হওয়ায় ন্যায়সঙ্গত খনিজ সম্পদ চুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, এই খনিজ চুক্তি ইউক্রেনের শিল্প আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্যিক দিক বিবেচনায় আগের তুলনায় এই চুক্তি অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এছাড়া জুলি ডেভিসকে কিয়েভে ওয়াশিংটন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের জন্য ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে কয়েক মাস ধরে চলছিল আলোচনা। এই নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তুমুল বাকবিতণ্ডাও হয়ে যায় গত ফেব্রুয়ারি মাসে। তবে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়ে গত সপ্তাহে বৈঠক করেন এই দুই রাষ্ট্রনেতা। সব বাধা কাটিয়ে বৃহস্পতিবার একটি খনিজ সম্পদ চুক্তি সই করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ভাইস প্রাইম মিনিস্টার ইউলিয়া স্ফেরিদেনকো। বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে এই চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন জেলেনস্কি। আমাদের সরকার এখন আমেরিকার অর্থনৈতিক অংশীদার। আমরা একটি চুক্তি সই করেছি, এখন তা অনুমোদনের জন্য ইউক্রেনের পার্লামেন্টে পাঠানো হবে। এই চুক্তি বাস্তবায়নে আমরা কোনো দেরি করতে চাই না। প্রথম দিকে সংস্করণগুলোর তুলনায় ওয়াশিংটন কিয়েভ খনিজ চুক্তিতে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান জেলেনস্কি। চূড়ান্ত সংস্করণ ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত এবং কিয়েভের জন্য তা উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে আসবে বলে জানান তিনি। শিল্প খাতকে আধুনিকায়ন করতে সহায়তা করবে এই খনিজ চুক্তি। আমাদের কোনো ঋণ হবে না এবং ইউক্রেনকে আবার গড়ে তুলতে একটি পুনর্গঠন তহবিল বানানো হবে। আমেরিকার সাথে যৌথভাবে কাজ করব আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রোমে বৈঠক ইতিবাচক হওয়াতেই ইউক্রেন একটি ন্যায়সঙ্গত চুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। ভ্যাটিকানে বৈঠকের সময় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলাম, আমরা খনিজ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত। তার সাথে আলোচনার ফলেই আমরা একটি সুন্দর চুক্তি পেয়েছি। গত 2022 সালে রাশিয়ার আগ্রাসনের শিকার হওয়ার পর থেকেই আমেরিকার সামরিক এবং আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে ইউক্রেন। খনিজ চুক্তি নিয়ে মন্তব্যে সেন্টার ফর ইকোনমিক স্ট্র্যাটেজির সিনিয়র ইকোনমিস্ট ভলোদিমির ল্যান্ডা বলেন, পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় চূড়ান্ত চুক্তি অনেক ন্যায়সঙ্গত হয়েছে। প্রথম দিকে এই চুক্তি ছিল একেবারেই ডাকাতির মতো, তবে ইউক্রেনের সরকার কার্যকর আলোচনার মধ্য দিয়ে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি আনতে সক্ষম হয়েছে। এই খনিজ চুক্তি দিয়ে দুই পক্ষই লাভবান হবে। এদিকে জুলি ডেভিসকে কিয়েভে ওয়াশিংটন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। ডেভিস বর্তমানে সাইপ্রাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা কমানো, সপ্তাহে ছুটির দিন 2 দিন করা সহ নানা দাবিতে মে দিবসে বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হলেও ফ্রান্সের প্যারিস ও লিও শহরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কর্মঘণ্টা কমানোর দাবিতে মে দিবসে ব্রাজিলের সাও পাওলো এবং মেক্সিকোর মেক্সিকো সিটিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের শ্রমিকদের 6 কর্মদিবসের পর একদিন ছুটি দেয়া হয়। মজুরি না কমিয়ে কর্মঘণ্টা কমানোর দাবি নিয়ে এদিন রাজপথে নামে শ্রমিকদের সংগঠনগুলো। এদিকে মেক্সিকো সিটির রিফর্মা এভিনিউয়ে সপ্তাহে কর্মঘণ্টা 48 থেকে কমিয়ে 40 করা সহ সাপ্তাহিক 2 দিন ছুটির দাবিতে বিক্ষোভ করেছে দেশটির শ্রমজীবীরা। অন্যদিকে যুদ্ধ, ফ্যাসিবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে জার্মানির বার্লিন শহরে ঐতিহ্যবাহী মে দিবসের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গানের তালে নেচে নেচে বিক্ষোভ করেছে দেশটির নানা শ্রেণী পেশার মানুষ। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই বিক্ষোভ। মে দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে কলম্বিয়ার বোগোটা শহরেও। ড্রাম বাজিয়ে নিজেদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এদিকে বলিভিয়ার লাপাজ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন আদিবাসী নারীরা। এছাড়া আরেক ল্যাটিন আমেরিকান দেশ পেরুর লিমা শহরেও পুলিশের কড়া নজরদারির মধ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মে দিবসের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। দেশটির শ্রমিক সংগঠন সিজিটি ওয়ার্কার্স ইউনিয়ন জানিয়েছে 100,000-এর বেশি শ্রমিক এদিন প্যারিসের রাজপথের এই বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা পুঁজিবাদ বন্ধের দাবি নিয়ে রাজপথে নেমেছি, কারণ এই পুঁজিবাদ অন্য সব সমস্যার কারণ। আজকে আমাদের দেশে যেসব সমস্যা তার প্রধান কারণ পুঁজিবাদ। বিভিন্ন কমিউনিটির মধ্যে যে ভেদাভেদ তাও এটার কারণেই। আর কখন আমরা ঐক্যবদ্ধ হব? এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। প্যারিসের পাশাপাশি লিও শহরেও পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কিউবার হাভানায় মে দিবসের পদযাত্রায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রেসিডেন্ট প্যালেস থেকে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান বর্তমান ও সাবেক দুই প্রেসিডেন্ট। এদিন সার্বিয়ার বেলগ্রেডে গত 6 মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় হাজার হাজার শ্রমিক। সরকারের পদত্যাগের দাবিতে রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে বিক্ষোভকারীরা। এদিকে ব্রিটেনের ইস্ট সাসেক্সের অ্যাশডাউন ফরেস্টের ঐতিহ্যবাহী মরিস নৃত্যশিল্পীরা ঐতিহ্যগতভাবে ভোর থেকে নাচের মাধ্যমে দিনটি পালন করে। নৃত্যশিল্পী কিথ এডওয়ার্ডস জানান দিনটিকে তারা গার্ল্যান্ড ডে হিসেবে উদযাপন করেন। এদিন শিশুরা মে ফুল গাছের ডাল নিয়ে নেচে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে চাঁদা তোলে। May Day is the first day of May. What would happen on the 1st of May with Garland Day? What would happen is the kids would go out from the homes early in the morning. They would go and get their branch of May, and they'd go around all the houses singing a song, and it would go something like, "To welcome in the summer, to welcome in the May-o." ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় অন্তত 10টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আভিভের প্রধান সড়ক এবং ওই অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন, যে কারণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামরিক সক্ষমতায় ভরপুর ইসরায়েল নতজানু হয়ে পড়েছে আগুনের লেলিহান শিখার কাছে। জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনে। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। 2891 একর পাহাড়ি এলাকা ছারখার করে এগিয়ে চলেছে লোকালয়ের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আভিভ জেরুজালেমের প্রধান সড়ক। এই বাসিন্দা বলেন বিপুল পরিমাণ পুলিশ ও ফায়ার ফাইটাররা আগুন নেভাতে পুরোপুরি ব্যর্থ। ইসরায়েলের ফায়ার সার্ভিস অনেকটাই অসহায় হয়ে পড়েছে ভয়াবহ এই দাবানলের কাছে। 1.5 শতাধিক টিম নিয়েও আগুন নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। জরুরি বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান ইটালি ও ক্রোয়েশিয়া থেকে 3টি ফায়ার ফাইটিং বিমান পাঠানো হচ্ছে। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বলেন 1.5 শতাধিক ফায়ার ফাইটার টিমের সাথে দেশের উত্তরাঞ্চল থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলে মেমোরিয়াল ডের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে 10টি এলাকা। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে অন্যান্য এলাকার বাসিন্দাদের। ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে ওঠা বিরোধপূর্ণ পরিস্থিতিতে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের শীর্ষ নেতা সুলতান মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনাকর পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধ সমাধানের এটাই সঠিক সময় বলে মনে করেন তিনি। এদিকে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে পাকিস্তান। পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গত 22 এপ্রিল 26 জন নিহতের পর পাকিস্তান ভারত উত্তেজনা চরমে উঠেছে। বুধবারও রাতভর সীমান্তে গুলি বিনিময় করেছে দুই দেশের সেনারা। পেহেলগাঁওয়ে হামলার ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি রয়েছে বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। There are a lot of activities going on and anything could happen, so we are getting ready and prepared for it anyway. And these few days are, as I said, are very important. এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। We expect some mediation at this time from some friendly countries, and we hope that that mediation must take place. Otherwise, India could do anything. কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের এখনই সঠিক সময় বলে মনে করেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর প্রশাসক। I think this is the right time for the internationally as a whole, and UN Secretary General to play a part, to play some mediating role on Kashmir as well, because as it's for so many long time, and people of our Kashmir had suffered a lot. ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান আগ বাড়িয়ে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেবে না, তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। Pakistan will not be the first one to resort to any escalating move. However, in case of any escalating move by the Indian side, we will respond very strongly. এর আগের দিন দেশটির পার্লামেন্টের সেনেটেও একই ধরনের কথা বলেছিলেন ইসহাক দার। পেহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে আবারও দাবি করেন তিনি। Pakistan has nothing to do with Pahalgam incident, period. We demand an independent and transparent probe by neutral investigators as announced by the Prime Minister of Pakistan, Mohammad Shehbaz Sharif. এদিকে পেহেলগাঁও হামলায় জড়িতদের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া উত্তেজনা পরিস্থিতিতে পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। এক নোটিশে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।